সন্ধ্যা নেমে আসতেই নিতাইয়ের চায়ের দোকানে বসে যায় আড্ডা। প্রায় প্রত্যেক দিনই গরম গরম চায়ের সাথে বেশ জমে ওঠে এই কয়েকজনের ছোট্ট গল্পের আসর। আজকের সন্ধ্যা কিন্তু একটু অন্যরকম। আকাশটা সকাল থেকেই মুখ ভার করেছিল, আর এখন নেমেছে একটানা বৃষ্টি। দোকানের সামনের কাঁচা রাস্তাটা কাদায় একেবারে থলথলে হয়ে পড়েছে। এরকম এক বাদল রাতেই শুরু হলো গল্পের আসর। আজ ওদের গল্পের মূল আকর্ষণ ভূত। রমেশ আর রঘুর মধ্যে ভূত নিয়ে বেশ তর্ক চলছে। রমেশ নিজের চাটা শেষ করে চায়ের কাপটা টং করে নামিয়ে রেখে বলল, আরে রঘু, তুই কিন্তু অতিরিক্ত গুলগপ্প দিচ্ছিস। ভূত যদি সত্যিই থাকতো তাহলে কেউ চোখে দেখলাম না কেন? এই যে ভূত ভূত করছিস, তুই ঠিক করে বলতে পারবি আজ পর্যন্ত ভূত তুই সচক্ষে দেখেছিস কিনা? সবাই তো শুনে কথা বলে, শুধু ভয় দেখানোর ফোন দি। কে বলেছে? কে বলেছে কেউ ভূত দেখেনি? আমাদের গ্রামে তো অনেকেই দেখেছে, আর আমি নিজেই একবার ভূতের খপ্পরে পড়েছিলাম। তবে থাক, সেসব পুরনো কথা। ধুর, তোর মনের ভুল হয়তো। অন্ধকারে নিজের ছায়াকেই হয়তো ভূত ভেবে নিয়েছিলি। বিশ্বাস করিস আর না করিস, আমি জানি আমি কি দেখেছি। তুই তো সব কিছু যুক্তি খুঁজিস, কিন্তু ভূতের জগৎ একেবারেই আলাদা। তো তাই না খুড়ো? আরে তোরা নিজেদের মধ্যে এত তর্কাতর্কি করছিস কেন? ভূত আছে কি নেই সেই বিচার তোদের হাতে নেই। এই দুনিয়ায় অনেক কিছু আছে যা চোখে দেখা যায় না, তবু তার অস্তিত্ব অস্বীকার করা যায় না, বুঝলি? ঠিক কথা খুড়ো, আমি তো কত কিছু দেখেছি, আর তুমিও তো কত কিছু দেখেছো। শুনেছিলাম তুমি একবার নিজের চোখে ভূত দেখেছিলে। বলো না শুনি, বলো না সেই গল্পটা। আজ বৃষ্টির মধ্যে ভূতের গল্প হলে মন্দ হয় না, কি বলিস রমেশ? হ্যাঁ, ঠিকই বলেছিস। বুড়ো, বলো তো, সত্যি কি তুমি ভূত টুত দেখেছিলে, নাকি তুমিও গোলগপ্প মারছ? তখন নরেন খুড়ো একটা কাশি দিয়ে বলল, অত ছাড়া আমি গোলগপ্প মারি? আমি এমন একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছি যা কোনো বইয়ে নেই, কোনো কল্পনাতেও নেই। সেই ঘটনার পর আমি অনেক রাত ঘুমাতে পারিনি। হঠাৎ দূরে কোথাও একটা বজ্রপাত হয়। খুড়োর মুখে স্পষ্ট ভয়ের ছাপ। নীরবতা ভেঙে রঘু বলে ওঠে, কি কি হয়েছিল খুড়ো? একেবারে গোড়াটাকে বলো না, ঘটনাটা কি হয়েছিল? কিছুক্ষণ চুপ করে থাকেন নরেন খুড়ো। চোখ দুটো ঝাপসা, যেন দূরের অতীতে হারিয়ে গেছেন। কিছুক্ষণ পর একটা বড় নিঃশ্বাস নিয়ে নরেন খুড়ো বলতে শুরু করলেন, অনেক বছর আগের কথা। আমি তখন সদ্য যুবক। ঠিক এমন এক বর্ষার রাত, আকাশে একটানা বিদ্যুৎ চমকাচ্ছিল। গ্রামের মেলা শেষ করে বাড়ি ফিরছিলাম। সঙ্গে ছিল আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হরিশ। সবাই ওকে হরি বলেই ডাকত। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে। চাঁদের আলো হালকা হলেও এক সময় মেঘ এসে সব ঢেকে দেয়। মেলার গান, নাচ, বাজনা, হুল্লোড় মন ভালো করে দিয়েছিল, তাই সময়ের খেয়াল ছিল না একটু। যখন ঘড়িতে নজর পড়ল তখন রাত 1:30। আমরা সিদ্ধান্ত নেই জঙ্গলের পথ দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরব। সেই পথটা যেটা পুরনো শ্মশান ঘাটের পাশ দিয়ে যায়। তারপর কি হলো খুড়ো? প্রথমে কিছুই অস্বাভাবিক লাগেনি। আমরা হাঁটছিলাম আর কথা বলছিলাম। অন্ধকার পথ ধরে পেছনে যেন অন্ধকার সাপের মতো গড়িয়ে আসছিল। হঠাৎ হরিশ আমার হাতটা শক্ত করে চেপে ধরল। ওর হাত কাঁপছিল। দেখ দেখ, ওই গাছটার নিচে কেউ যেন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না? আমি সেখানে তাকিয়ে দেখি কিচ্ছু নেই। কই, কোথাও তো কিছু নেই,
কি বাচ্চাদের মতো শুরু করলি বলতো? চল চল, তাদের বাড়ি ফিরতে হবে। তারপর হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে থাকি। হঠাৎ চোখ পড়ে একটা বড় গাছের নিচে। আমরা দেখতে পাই একটা ছায়া মূর্তি গাছের নিচে দাঁড়িয়ে, চুল এলোমেলো, শরীর ভেসে আসছে বাতাসে। দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে যা দেখে আমরা দুইজনে দাঁড়িয়ে পড়ি। পা যেন পাথর হয়ে গেছে, চিৎকার করতে পারছিলাম না, গলা শুকিয়ে কাঠ। আস্তে আস্তে আমাদের দিকে এগোতে লাগলো। হাওয়া যেন হঠাৎ ভারী হয়ে গেল। হঠাৎ হরিশ একটা দম বন্ধ করা চিৎকার দিয়ে বলে উঠল, পালা, নরেন পালা, এটা একটা পিশাচ। একবার ধরতে পারলে আমাদের আর নিস্তার নেই, পালা। হরিশের সেই আকস্মিক চিৎকার আমাদের ভেতরে সব সাহস যেন ছিঁড়ে নিয়ে গেল। আর কিছু ভাবিনি, শুধু প্রাণপণে ছুটতে শুরু করলাম। চারপাশে কুয়াশা, ভিজে মাটি, আর দূর থেকে ভেসে আসা সেই বিভীষিকাময় ভয়ঙ্কর শব্দ। জানি না ঠিক কতদূর ছুটেছিলাম, হঠাৎ সামনে এক ঝলক আলো চোখে পড়ল। বৃষ্টি ভেজা অন্ধকারের মধ্যে জল করে উঠছিল। কাঁপতে কাঁপতে এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখলাম সেটি একটি চায়ের দোকান। দূর থেকে স্বস্তির মতো লাগলেও একটা অজানা সংখ্যা খচখচ করছিল বুকের ভেতর। আমরা থমকে দাঁড়ালাম। আমি হরিশের দিকে তাকিয়ে ধীরে ধীরে হরিশকে বললাম, দেখতো হরিশ, সামনে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওটা তো চায়ের দোকান মতোই লাগছে। চল, আর হাঁটতে পারছি না এই মুহূর্তে। আর এর থেকে ভালো আসে আর পাবো না। দোকানটা ভাঙ্গাচোরা হলেও এরকম টান অনুভব করলাম যেন কিছু টানছে। ভেতরে আলোর ঝলকানি, তবে সেটা কেমন অদ্ভুত নরম ঘোলাটে কুয়াশার মতো। আলো যেন নিঃশব্দে কেঁপে উঠছিল। দোকানটা বাইরে থেকে যেমন ভাঙ্গা, ভেতরে তেমনটাই রহস্যময়। বাতাসে একটা ভিজে কাঠের গন্ধ, আর দোকানের ভেতর ঘোরাফেরা করছে ঘন ধোয়ার মতো কুয়াশা, যা যেন কেবল আলোকে গিলে ফেলতে চাইছে। এক কাপ চা দিন তো দাদা, গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। দোকানদার চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তার চোখে কি যেন লুকোনো, যেন অতল কোনো কিছুর ইঙ্গিত। এই রাতে এমন ভয়াবহ বৃষ্টিতে আপনারা কোথা থেকে এলেন বাবু? আপনাদের মুখে তো আতঙ্ক লেগে আছে। আমরা আমরা আসছিলাম শ্মশানঘাটের পাশের রাস্তা ধরে। হঠাৎ হঠাৎ একটা পিশাচ, না মানে একটা অন্ধকার ছায়া। পিশাচ? কেমন পিশাচ সেই পিশাচ বাবু শুনি? ওটা ছিল একটা কালো ছায়ার মতো, আকার বোঝা যাচ্ছিল না, কিন্তু ও আমাদের দিকেই আসছিল। খুব আস্তে আস্তে আসছিল, এমন লাগছিল যেন ওকে না থামালেও ও আমাদের গিলে ফেলবে। তার চোখ ধীরে ধীরে অস্বাভাবিকভাবে লাল হয়ে উঠেছিল। আমি তখন কাপটা হাতে নিয়েছিলাম, আর হঠাৎ চোখ পড়ল চায়ের ভেতর। কিন্তু সেখানে চা ছিল না, ছিল গাঢ় লাল ঘন রক্ত। রক্ত? এটা চা না রক্ত? চায়ের দোকানদার তখন ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, আর আস্তে আস্তে পরিণত হয় এক কালো পিশাচে। পালা হরিশ পালা, বাঁচতে চাইলে এখনই পালা। আমরা ভয়ে কাপ ছুঁড়ে ফেলে ছুটতে লাগলাম অন্ধকারের মধ্য দিয়ে, আর পেছনে শোনা যাচ্ছিল সেই বিকট শব্দ। মনে হয় আমাদের পিছন ছেড়ে দিয়েছে।
আর তো কাউকে দেখতে পাচ্ছি না। তাই তো মনে হচ্ছে। এখন আমরা কি করবো বলতো? এভাবে আর কতক্ষণ পালিয়ে বেড়াবো? আমার কিন্তু এবার খুব ভয় করছে। অনেকক্ষণ পর দেখতে পেলাম কেউ একজন আমাদের দিকে টর্চ নিয়ে এগিয়ে আসছে। কাছে আসতেই দেখলাম একজন দারোগা বাবু। দারোগা বাবুকে দেখে একটু স্বস্তি পেলাম। ভাবলাম বিপদ কেটে গেছে। আমাদেরকে দেখে দারোগা বাবু বলল, এই রাতে এরকম হন্তদন্ত হয়ে কোথা থেকে ফিরছো মশাই? কি হয়েছে তোমাদের? দারোগা বাবু, ভূত। আমরা একটা ভূতের মুখোমুখি হয়েছিলাম। এমন কিছু দেখেছি যা বিশ্বাস করা কঠিন। কি আবল তবল বলছো? এখানে ভূত কোথা থেকে আসবে? দেখি কোথায় ঘটেছে ব্যাপারটা, আর নিয়ে চলো সেই জায়গায়। না না না, আমরা ওদিকে যাব না। ভয় পেও না, আমি আসি তো, এসো। ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা তিনজনই হাঁটতে শুরু করলাম আবার সেই পুরনো শ্মশান ঘাটের দিকে। ধীরে ধীরে বাতাস ভারী হয়ে যাচ্ছিল, গাছের ডালপালাগুলো অদ্ভুতভাবে নড়ছিল। ঠিক সেই জায়গায় পৌঁছানোর পর হঠাৎ আমি আর হরিশ একসাথে থমকে দাঁড়ালাম। হঠাৎ করেই দারোগা বাবুর আওয়াজ কেমন যেন বদলাতে শুরু করলো। কি ভেবেছিস আমার হাত থেকে বেঁচে ফিরবি? তোদের মতো কতজন এখানে এসেছে, আমার হাত থেকে কেউ বাঁচতে পারেনি। আস্তে আস্তে দারোগা বাবুর শরীর বিকৃত হতে লাগলো। একটা সময় দারোগা বাবু ওই ভয়ঙ্কর পিশাচের রূপ ধারণ করলো। আরে নরেন পালা, এটা দারোগা না, এটা সেই পিশাচ। আরেকবার আমরা প্রাণ ভয়ে ছুটতে লাগলাম। পেছনে দারোগা বাবুর মতো দেখতে সেই পিশাচের গলা যেন বাতাসে ভাসছে। আমি পিছনের দিকে না তাকিয়ে দম বন্ধ করে শুধু দৌড়াতে লাগলাম। মনে হচ্ছিল এটাই হয়তো জীবনের শেষ রাত। অনেকক্ষণ পর পিছনে ঘুরে দেখি হরিশ আমার পাশে নেই। তারপর কি হলো খুড়ো? সেই রাতে হরিশ আর বাড়ি ফিরেনি। দিন দিন অনেক খোঁজাখুঁজির পর ওকে তাও খুঁজে পাওয়া যায়। তৃতীয় দিন ওর হাত খাওয়া মরদেহ পাওয়া গেল বাঁশবাগানের পাশের ডোবার জলে। চোখ দুটো খোলা আর চোখে এক জমাট বাঁধা চিৎকার। তারপর কি হলো খুড়ো? তারপর কি হলো খুড়ো? তোমার কি শরীর খারাপ লাগছে? না, আমি ঠিক আছি। হে রঘু, ওদিকে দেখ, খেজুর গাছের পিছন থেকে কে যেন একটা উকি দিচ্ছে। ওদিক তাকাস না, ওদিকে তাকাস না তোরা। কেন করো? তুমি তো বললা না। তারপর ওই পিশাচের কি হলো? অনেক রাত হয়ে এসেছে, এখন আর ওকে নিয়ে কিছু বলা ঠিক হবে না। অন্য কোনো দিন বলবো কোন। তবে হ্যাঁ, ওই পিশাচ এখনো আমাকে তাড়া করে বেড়ায়। এখন আর এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, বুঝলি? আমি চাই না আমার জন্য তোরা কোনো বিপদে পড়িস। আর হ্যাঁ, তোমাদের বলছি, পরবর্তী ঘটনা জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অন করে দাও। আর গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানিও।